দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। বিজেপি সরকার আসতে কাটল জট। 125 দিনের কাজের প্রকল্পে পশ্চিমবাংলাকে প্রথম কিস্তিতে 1264 কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। মমতার বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী ব্যারিকেড, বিস্ফোরক দাবি কুণালের। কোথায় যেতে চান নেত্রী? সর্বনাশ, এবার বাবার বিরুদ্ধেই পুলিশকে ডেপুটেশন দেবেন হুমায়ুন কবির। হচ্ছেটা কি মুর্শিদাবাদে? একা হলেও আমি, অভিষেককেই ধাক্কার পর এবার উপনির্বাচন নিয়ে কি বললেন প্রশান্ত কিশোর? 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব খারিজের বিলের বিরোধিতা করবে কংগ্রেস। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য প্রথম কিস্তির অর্থ বরাদ্দ করেছেন। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে 1264 কোটি 49 লক্ষ টাকা। মোদী সরকার থেকে জিরামজি প্রকল্পে অর্থ দেওয়া হলো পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের 2 মাস পূর্ণ হওয়ার আগেই রাজ্যের জন্য 125 দিনের কাজের প্রকল্পের বরাদ্দ ঘোষণা করে দিল কেন্দ্র। 4 মে রাজ্য বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হয় গত 9 মে। তার ঠিক 2 মাস পূর্ণ হওয়ার আগে রবিবার কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন প্রকল্পের প্রথম কিস্তির অর্থ বরাদ্দ করেছেন। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে 1264 কোটি 49 লক্ষ টাকা। 1 জুলাই থেকে এই রাজ্যে ওই প্রকল্পের কাজও শুরু হয়ে গেছে। বিগত তৃণমূল সরকারের শেষ 5 বছরের মধ্যে একটা বড় সময় ধরে বন্ধ ছিল 100 দিনের কাজের প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ। অভিযোগ, প্রকৃত শ্রমিকদের বদলে ভুয়ো নামে ভরিয়ে ফেলা হয়েছিল উপভোক্তা তালিকায়। উপভোক্তাদের একটা বড় অংশের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক ছিল না। একের মজুরি জমা পড়তো অন্যের অ্যাকাউন্টে। এই কারণেই একের পর এক কেন্দ্রীয় দল ঘুরে যায় রাজ্যে। তাদের সুপারিশ মেনে অনেক পরে পদক্ষেপ করে বিগত সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে এবার শুধু টাকা দেওয়াই নয়, সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গ্রামীণ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার উপর। সেই সঙ্গে প্রকল্পের কাজে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার দিকেও কড়া নজরদারি চালানো হবে। রবিবার দেশ জুড়ে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য মোট 25,863 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে উত্তরপ্রদেশ। প্রসঙ্গত 2027 সালের শুরুতেই সেই রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে যাবে, তাই সেই রাজ্যে বরাদ্দ বৃদ্ধি স্বাভাবিক বলেই মনে করছেন ভারতীয় রাজনীতির কারবারিরা। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 12 বছরের এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার এবং তার জেরে অভিযুক্ত যুবককে গণপিটুনিতে পিটিয়ে মারার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে উত্তেজনার খবর পেয়ে মমতা ব্যানার্জি নিজে বারুইপুর যেতে চেয়েছিলেন বলে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এবং কেন্দ্রীয়কে নেত্রীকে আটকাতে তার বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ও ব্যারিকেড তৈরি করা হয়েছে বলে খবর। দলীয় সূত্রে দাবি, মুখ্যমন্ত্রী যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, কিন্তু পুলিশের এই ব্যারিকেড সম্ভবত আগামীকালও থাকবে, যার ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে এখনো সরকারিভাবে কোনো বক্তব্য মেলেনি। ঘটনার সূত্রপাত বারুইপুর থানার ধপধপি 2 গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, গতকাল 4টা নাগাদ খাবার কিনতে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেনি ওই নাবালিকা। রাতভর নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে তার বস্তাবন্দি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
পরিবারের অভিযোগ, নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই খবর ছড়াতেই এলাকায় তীব্র ক্ষোভ ফেটে পড়ে। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এবং রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মাইকিং করতে হয়। এদিকে এই ঘটনার পরে ক্ষিপ্ত গ্রামবাসীরা ইন্দ্রজিৎ তাঁতি নামে এক স্থানীয় যুবককে সন্দেহের বশে ধরে গণপিটুনি দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নাবালিকার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট এলেই ধর্ষণ ও মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূল ঘটনার পাশাপাশি গণপিটুনিতে মৃত্যুর ঘটনাটিও আলাদাভাবে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের সঙ্গে এই নৃশংস অপরাধের আর কারা জড়িত ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চর্চায় হুমায়ুন, এবার পুলিশ সুপারকে ডেপুটেশন দেবেন তিনি। গত শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগর থানার কাশীপুর এলাকায় একটি রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির বেশ কিছু মন্তব্য করেন, যা নিয়ে পরবর্তীকালে বিতর্ক হয় বিস্তর। এর পরিপ্রেক্ষিতে রেজিনগর থানার পাঠানো নোটিশে শনিবার তদন্তকারী আধিকারিকের মুখোমুখি হয়েছিলেন হুমায়ুন কবির। অন্য একটি মামলায় শক্তিপুর থানার পুলিশ হুমায়ুন কবিরকে ৩রা জুলাই বেলা 11:30টায় হাজিরা দেওয়ার নোটিশ দিলেও নওদার বিধায়ক সেখানে এখনো হাজির হননি, কারো জানান নেই। যদিও সংবাদ মাধ্যমে হুমায়ুন জানিয়েছিলেন ৩রা জুলাই শুক্রবার তিনি জুম্মার নামাজ পড়তে যাবেন, তাই শক্তিপুর থানায় যাবেন না। এরই মধ্যে রবিবার আজকাল.in এর সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন কবির জানালেন, আগামী 15ই জুলাই শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের অপসারণ চেয়ে তিনি মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে একটি ডেপুটেশন জমা দেবেন। শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসকে অপসারণ বা সাসপেন্ড না করা হলে তিনি সেখানে যাবেন না। এর পাশাপাশি হুমায়ুন কবির দাবি করেন, শক্তিপুর থানা তৈরি করার জন্য তিনি নিজের ব্যবসা থেকে 42 লক্ষ টাকা দিয়েছিলেন, সেই টাকা আজও ফেরত পাননি। তার দাবি, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য থাকাকালীন আমি শক্তিপুর থানা তৈরি করেছিলাম। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে থানার দরজা, জানালা এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমি নিজের ব্যবসা থেকে 42 লক্ষ টাকা তুলে শক্তিপুর থানা তৈরি করে দিয়েছিলাম। এখনো থানার ফলকে আমার নাম লেখা রয়েছে, কিন্তু থানা তৈরি করার জন্য আমার বিনিয়োগ করা টাকা তৃণমূল সরকার ফেরত দিয়ে যায়নি। আর এখন আমার তৈরি করে দেওয়া থানাতেই আমাকে হাজিরা দেওয়ার জন্য ডাকা হচ্ছে। শক্তিপুর থানায় আমি যাবই না। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমজনতা উন্নয়ন পার্টির সদস্যদের সঙ্গে যে ধরনের ব্যবহার এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সঙ্গেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুনের, বলছেন, প্রায় রোজ রাতেই পুলিশ আমজনতা উন্নয়ন পার্টির বিভিন্ন পদাধিকারী এবং কর্মী সমর্থকদের বাড়িতে যাচ্ছে এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তবে আজকাল.in এর সঙ্গে কথোপকথনে কোথাও গিয়ে কি নিজের বক্তব্যের ভুল স্বীকার করলেন হুমায়ুন? তিনি বললেন, মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন 22শে এপ্রিল শক্তিপুর থানার পুলিশ আমার ভাইপোকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছিল। সেই কারণে গত 8 মে আমি গড়দুয়ারা এলাকায় একটি জনসভা থেকে পুলিশের আচরণের প্রতিবাদ করেছিলাম এবং সেই সময় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্পর্কে কিছু খারাপ কথা বলেছি। তার সংযোজন রেজিনগর থানায় গতকাল আমি হাজিরা দিয়েছি এবং আগামী 14ই জুলাই আবার আমাকে সেখানে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছে। পুলিশের নোটিশ আমি পালন করব, তবে শক্তিপুর থানায় যাওয়ার কোনো পরিকল্পনা আপাতত আমার নেই। আগামী 15ই জুলাই আমি শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের অপসারণ এবং তার শাস্তি চেয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে ডেপুটেশন দেব। পুলিশের আধিকারিকেরা আমার আবেদনের পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিচ্ছেন তা দেখার পর আমি পরবর্তী পদক্ষেপ ঠিক করব। যদিও হুমায়ুন আজ স্পষ্ট জানিয়ে দেন, গত 3রা জুলাই শক্তিপুর থানায় হাজিরা না দেওয়ার কারণে ওই থানা থেকে তাকে আর কোনো নোটিশ পাঠানো হয়নি। বললেন, শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমজনতা উন্নয়ন পার্টির কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে নিজেকে আমার বাবা বলে পরিচয় দিচ্ছেন। তাই আমিও জানিয়ে রাখতে চাই, বাবার সঙ্গে আমি এখন দেখা করতে যাব না। তার অপসারণ চেয়ে পুলিশ সুপারকে ডেপুটেশন দেব। বিহারে আসন্ন উপনির্বাচনে বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে নিজে প্রার্থী হওয়ার ঘোষণা করলেন
জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। রবিবার এক সাংবাদিক বৈঠকে এই বড় ঘোষণা করার পাশাপাশি এই নির্বাচনী লড়াইকে রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের জনসমর্থনের একটি বড় পরীক্ষা বা রেফারেন্ডাম হিসাবেও বর্ণনা করেছেন তিনি। বিজেপি নেতা নিতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হয়ে ইস্তফা দেওয়ার বাকিপুর আসনটি শূন্য হয়েছিল। সেই আসনেই এবার সরাসরি ভোট ময়দানে নামছেন। এই ভোট কৌশলে বাকিপুরের ভোটারদের প্রশংসা করে প্রশান্ত কিশোর বলেন, বাকিপুরের মানুষ বিহারের মধ্যে সবচেয়ে ধনী ও শিক্ষিত। তাদের সেবা প্রার্থীকে ভোট দেওয়া উচিত। তারা যদি আমার উপর ভরসা রাখতে পারেন তবে আমি তাদের ভোট দেওয়ার অনুরোধ করব। আমার দলের একমাত্র বিধায়ক হিসাবেও আমি বিধানসভায় বাকি 142 জন বিধায়কের চেয়ে ভারী প্রমাণিত হব। এর পাশাপাশি বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন জনসুরজ প্রধান। তিনি মনে করিয়ে দেন, জেডিইউ নেতা নীতিশ কুমারের নেতৃত্বে গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল এনডিএ, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপি নেতা সম্রাট চৌধুরী জনগণের কাছ থেকে নতুন কোনো ম্যান্ডেট বা রায় না নিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন। প্রশান্ত কিশোরের কথায় এই উপনির্বাচন আদতে সম্রাট চৌধুরীর 2 মাস বয়সী সরকারের কাজকর্মের উপর একটি গণভোট হতে চলেছে। যদি বিজেপি জেতে তবে আমি নির্দ্বিধায় মেনে নেব যে তাদের উপর জনসমর্থন রয়েছে, আর যদি আমরা জিতি তবে দেওয়ালে লেখাটা তাদেরই বুঝে নিতে হবে। আগামী 30শে জুলাই বাকিপুর আসনে ভোট গ্রহণ করা হবে এবং ফল ঘোষণা হবে 3রা আগস্ট। সোমবার থেকেই শুরু হচ্ছে মনোনয়ন পর্ব, যা চলবে 13ই জুলাই পর্যন্ত। জনসুরজ পার্টির কোর কমিটি ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের নাম চূড়ান্ত করেছে। তবে বিজেপি বা আরজেডি, কংগ্রেস, বামজোট এখনো এই আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদবের জনশক্তি জনতা দল এই আসনে সমাজকর্মী বীণা মানবীকে প্রার্থী করেছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের বিরুদ্ধে 5 বছর বা তার বেশি সাজাযোগ্য ফৌজদারি মামলায় টানা 30 দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকলে তাদের পদ থেকে অপসারণের প্রস্তাবিত সংবিধান সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করবে কংগ্রেস। দলের অভিযোগ, এই আইন রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করার হাতিয়ার হয়ে উঠতে পারে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ রবিবার বলেন, বিচার শেষ হওয়ার আগে এবং আদালত কাউকে দোষী সাব্যস্ত করার আগে শুধুমাত্র বিচার বিভাগীয় হেফাজতে থাকার ভিত্তিতে মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার প্রস্তাব দেশের বিচার ব্যবস্থার মৌলিক নীতির পরিপন্থী। তার কথায় ভারতের আইনে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্ত নির্দোষ বলে গণ্য হন। রমেশের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারির মাধ্যমে এই আইনকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র হিসাবে ব্যবহার করা হতে পারে। তার দাবি, বিরোধী শাসিত রাজ্যগুলিকে অস্থিতিশীল করাই এই বিলের মূল উদ্দেশ্য। প্রস্তাবিত আইন অনুযায়ী যদি কোনো মন্ত্রী 5 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত হন এবং 30 দিন হেফাজতে থাকেন, তবে 31তম দিনে তাকে রাষ্ট্রপতি বা রাজ্যপালের দ্বারা অথবা স্বয়ংক্রিয়ভাবে পদ থেকে অপসারণ করা হবে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এদিন বলেছেন, সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় 2/3 সমর্থন সরকারের নেই, তাই সংসদের আসন্ন বাদল অধিবেশনে এই বিলের পাশাপাশি মহিলাদের সংরক্ষণ কার্যকর করতে প্রস্তাবিত ডিলিমিটেশন সংক্রান্ত বিলেরও বিরোধিতা করবে কংগ্রেস। রমেশের অভিযোগ, সংসদের সংখ্যা বাড়াতে বিরোধী দলগুলিতে ভাঙন ধরানোর চেষ্টা চলছে। তবে তার দাবি, তাতেও সরকার সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সমর্থন পাবে না। এদিকে সূত্রের খবর, বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গের নেতৃত্বাধীন যৌথ সংসদীয় কমিটি আগামী 17ই জুলাই সংবিধান বিল, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকার বিল নিয়ে তাদের রিপোর্ট গ্রহণ করতে পারে। এরপর 20 জুলাই শুরু হওয়া সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে বিলগুলি উত্থাপন করা হতে পারে। প্রস্তাবিত বিল নিয়ে ইতিমধ্যেই আইন বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতামত নিয়েছে জেপিসি। তবে কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের অভিযোগ, এই আইন বিচারাধীন ব্যক্তিকে আগেভাগেই শাস্তির মুখে ফেলবে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অপব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিরোধীদের আরও অভিযোগ, প্রস্তাবিত আইনের বিধানগুলি অগণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, এছাড়া স্বাভাবিক ন্যায় বিচারের মৌলিক নীতিরও পরিপন্থী, কারণ এতে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরিবর্তে কেবল হেফাজতে থাকার জন্য শাস্তি দেওয়ার বিধান রয়েছে। পাল্টা সরকার
পক্ষের দাবি 30 দিনের মধ্যে অন্তত 3 বার জামিন চাওয়ার সময় পাওয়া যাবে। তাই এতে স্বাভাবিক ন্যায় বিচারের নীতি লঙ্ঘন হয়নি। তবে এই আইনের যাতে অপব্যবহার না হয় সেদিকটিও থাকতে হবে বলে এনডিএ শরিকদের মধ্যে দাবি উঠেছে।